রানীমা, এখন কেমন লাগছে আপনার? শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ রাজবদ্য, এখন কিছুটা ভালো লাগছে। আসলে হঠাৎ করে যে আমার কি হলো। একই সেনাপতি মশাই, কি হলো কি? হঠাৎ করে চলতে চলতে এভাবে দাঁড়িয়ে পড়লেন যে? মহারাজ, এই তো কাছে আমার বাড়ি। এখান থেকে আমার বাড়ি যেতে খুব একটা বেশি সময় লাগবে না। কি ফুলকুমারী, তুমি কখন থেকে বেরিয়েছো কেন? রাজবৈদ্য তো আমাকে যাওয়ার সময় বলে গেছে তুমি যেন বিছানা ছেড়ে এক পাও না কোথাও নামো, যেন সবসময় শুয়ে থাকো। কিন্তু তুমি তুমি তো তার কোনো কথা না শুনে বিছানা ছেড়ে উঠে ইতিমধ্যে হেঁটে হেঁটে এতটা দূর চলে এসেছো। রাজবদ্য মশাই ফুলকুমারীর চিকিৎসা করছেন। রানীমা এবং দাসী রাজকুমারীর কক্ষের বাইরে অপেক্ষা করছে। রানীর চোখে মুখে চিন্তা আর ভয়ের ছাপ। সে বুঝে উঠতে পারছিল না রানীমা, রানীমা, আপনি এবার একটু স্থির হন। আমাদের নতুন রানীমার কিছুটি হবে না। নিশ্চয়ই তিনি সুস্থ হয়ে যাবেন। আর তাছাড়া রাজবদ্য মশাই তো আমাদের নতুন রানীমার চিকিৎসা করছেনই। অনেক অনেক সময় ধরে তো দেখছি রাজবৈদ্য মশাই ভেতরে গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তো তিনি বেরিয়ে এসে কোনো ভালো সংবাদই দিলেন না। আমার তো চিন্তায় চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমার কেন জানি না মনে হচ্ছে ফুলকুমারীর বড় কোনো বিপদ হয়েছে। বালাই ষাট, আপনি একদম চিন্তা করবেন না। আমাদের নতুন রানীমার কোনো বিপদ হতেই পারে না। এতটা দিন পর বিধাতা আমাদের নতুন রানীমার দিকে মুখ তুলে তাকিয়েছেন, আর তার কোনো ক্ষতি তিনি হতে দেবেন না, কিছুতেই না। তাছাড়া আমাদের রানীমা তো অনেক ভালো একজন মানুষ, আর ভালো মানুষের কখনো কোনো ক্ষতি হতে পারে না। বিধাতা নিজে তাকে রক্ষা করবে। আর দেখবেন আমাদের নতুন রানীমার ক্ষেত্রেও ঠিক সেটাই হবে। কিন্তু দাসী, আমার যে আর মন মানছে না। আমার বড্ড ভয় করছে। আমার রাজকুমার যুদ্ধে গিয়েছে, এখন পর্যন্ত তার কোনো খবর পেলাম না। প্রহরীরা বলল আমার রাজকুমার আর সেনাপতি ওরা দুজনে নাকি শত্রুপক্ষের কাছে আটক হয়েছে। জানি না এখন আমার রাজকুমারের কি অবস্থা, সে কোনোভাবে ওদের হাত থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে কিনা। আর এদিকে ফুলকুমারীর এই অবস্থা। তাছাড়া রাজবৈদ্য এতটা সময় হলো ভেতরে গিয়েছে, এতক্ষণে তো রাজবৈদ্যের কোনো না কোনো খবর দেওয়া উচিত ছিল, তাই না? আমি এক কাজ করি, ভেতরে গিয়ে রাজবৈদ্যের সাথে নিজে কথা বলি। আর কোনোভাবে আমি অপেক্ষা করতে পারছি না। এ কথা বলে রানী তাড়াতাড়ি করে ফুলকুমারীর কক্ষের দিকে এগিয়ে যায়। রানীমা, রানীমা, এখনই এভাবে ভেতরে যাবেন না রানীমা। রাজবৈদ্য তো বারবার নিষেধ করে দিয়েছেন যেন তিনি আমাদের ডাকা না পর্যন্ত আমরা কিছুতেই ভেতরে না যাই। আপনি এইভাবে যাবেন না রানীমা। একই, রানীমা তো আমার কোনো কথা না শুনেই ভেতরে চলে গেল। এখন কি হবে? আর রানীমাকে বা কি বলবো? রানীমাও তো বড্ডই চিন্তায় ছিলেন। আমি তো কোনোভাবে রানীমাকে আটকাতেও পারলাম না। এ বিধাতা, জানি না কি হতে চলেছে। তবে যাই হোক না কেন, বিধাতা যেন আমাদের নতুন রানীমার কোনো ক্ষতি না করে, আর ওদিকে যেন আমাদের রাজামশাই সুস্থভাবে তাড়াতাড়ি ফিরে আসতে পারে। কি হলো কি? এভাবে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আসো যে? কিছু চিন্তা ভাবনা করেছো নাকি? কিছু একটা চিন্তা ভাবনা করতে হবে। আর দেখতে পারছো না কতটা রাত হয়ে গেছে, এখন পর্যন্ত রাজকুমার বা সেনাপতি কারো কোনো ফিরে আসার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে এবার আমাদের কিছু না কিছু একটা করতে হবে। কিন্তু কি করবে সেটা কি ভেবে দেখেছো? কিভাবে কি করব সেটাই তো মাথায় আসছে না। তবে কিছু একটা করতে হবে, এটা আমি নিশ্চিত। আর তাছাড়া আমাদের মহারাজ সারা জীবন আমাদের জন্য কত কিছু করেছে, আজ তার এই বিপদ। আমার তো মনে হয় আমাদের প্রাণ দিয়ে হলেও আমাদের মহারাজকে যে করেই হোক ওই শত্রু পক্ষের হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য। হ্যাঁ, আমি রাজি, আমার প্রাণটা দিয়ে দিব মহারাজের জন্য। কিন্তু কিভাবে কি করব সেই বুদ্ধিটা বের করো। আর তাছাড়া সময় তো হাতে নেই। এমনও তো হতে পারে যে ওই শত্রুপক্ষ আমাদের মহারাজের প্রাণনাশের চেষ্টা করতে পারে। সবই বুঝতে পারছি, তবে আমাদের মহারাজের কোনো ক্ষতি হতে দিলে চলবে না। কিন্তু কিভাবে কি করব সেটাই তো মাথায় আসছে না। এই তো একটা বুদ্ধি পেয়েছি। সত্যি বলছো? বুদ্ধি পেয়েছো? কি বুদ্ধি পেয়েছো তাড়াতাড়ি বলো। আমার জানা মতে এখনো মহারাজ এবং সেনাপতিকে ওই শত্রুপক্ষ সৈন্যরা আটক করে রেখেছে। আগামীকাল সকাল না হলে তারা কোনো পদক্ষেপ নেবে না। আর তাই আমরা যদি সীমানার কাছাকাছি যাই তাহলে আমরা জানতে পারবো আমাদের মহারাজ এবং সেনাপতিকে কোথায় আটক করা হয়েছে। আমরা বুদ্ধি করে সেখান থেকে তাদেরকে ছাড়িয়ে তো আনতেই পারি, তাই না? কি যে বলো না তুমি,
আমাদের মহারাজ সেনাপতি মশাই দুজনে বীর, তারা যেহেতু দুজনে ওদের হাত থেকে নিজেদেরকে মুক্ত করতে পারছে না, আমরা সামান্য দুজনে তাদেরকে কি করে ওখান থেকে উদ্ধার করে আনবো বলতে পারো? আমরা তো শুধুমাত্র পাহারাদার, এছাড়া তো আর কিছুই নই। আমরা কতটুকু কি করতে পারবো সেটা তো এখানে দাঁড়িয়ে থেকে বুঝতে পারবো না, তাই না? চলো আমরা দুজনে আগে সীমান্তে যাই, ওখানে গিয়ে দেখি পরিস্থিতি কি। হয়তোবা মহারাজ আর সেনাপতি মশাইকে আমাদের শক্তি দিয়ে ওখান থেকে মুক্ত করতে পারবো কিনা জানি না, তবে আমরা তো কোনো না কোনো ভাবে তাদের সাহায্যে লাগতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি মন্দ বলনি, কিন্তু আমরা দুজন এভাবে কাউকে কিছু না বলে এই রাজপ্রাসাদের সিংহদ্বার ফাঁকা রেখে এভাবে সীমান্তে চলে যাব? না না, তা কেন? আমরা অন্য কোনো দুজন প্রহরীদেরকে এখানে পাহারায় দাঁড় করিয়ে আমরা তাদের কিছু না জানিয়ে দুজনে রওনা দিয়ে দেব। বুঝতে পেরেছো তো? যে করেই হোক আমাদের মহারাজ আর সেনাপতিকে সাহায্য করতেই হবে। এ কি রানীমা, আপনি এখানে এভাবে চলে এলেছে? রাজবৈদ্য, আমি দুঃখিত। আমি আপনার কথাকে না মেনে এখানে চলে আসতে বাধ্য হলাম, কারণ আমার যে বড্ড ভয় করছিল রাজবৈদ্য, বড্ড চিন্তা হচ্ছিল। কতটা সময় ধরে আমি বাইরে অপেক্ষা করছি, কিন্তু এতটা সময় পার হয়ে যাওয়ার পরও আপনি আমাকে কোনো খবরই দিলেন না। আর তাই তো এই চিন্তার জন্য আমি ভেতরে চলে এসেছি, কিন্তু এখানে এসে দেখছি তো ফুলকুমারী ওই একইভাবে নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। ও তো কোনো নড়াচড়া পর্যন্ত করছে না, ওর তো এখন পর্যন্ত কোনো জ্ঞান ফেরাতে পারেননি আপনি। রাজবৈদ্য বলুন, কেন এখন পর্যন্ত ফুলকুমারী এইভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে? আমাকে ক্ষমা করবেন, সেই তখন থেকেই আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আমাদের রানীমার সন্তান সম্ভবা, তার সন্তান হওয়ার সময় ঘনিয়ে এসেছে, আর এই সময় মানসিকভাবে বড্ড আঘাত পেয়েছে। শুধু মানসিকভাবে আঘাত পেলে না হয়, আমি কোনোভাবে সেটাকে কাটিয়ে উঠাতে চেষ্টা করতাম, কিন্তু উনি মানসিক আঘাতের সাথে সাথে তো উনি শারীরিকভাবেই মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। উনি এই অবস্থায় মাটিতে পড়ে গিয়েছে, যার কারণে আমি এতটা সময় ধরে চেষ্টার পরও তার জ্ঞান ফেরাতে সক্ষম হইনি রানীমা। এখন তো আমি বড্ড ভয় পাচ্ছি। এসব কি বলছেন কি রাজবৈদ্য? আপনি রাজবৈদ্য হয়ে ফুলকুমারীর চিকিৎসা না করে আপনি বলছেন আপনিও ভয় পাচ্ছেন, কিন্তু কেন আপনি ভয় পাচ্ছেন সেটা আমাকে খুলে বলুন রাজবৈদ্য। রানীমা, আমি একজন সামান্য বৈদ্য। আমি চিকিৎসা করে শুধুমাত্র রোগীকে সুস্থ করতে পারি, কিন্তু সবকিছু রয়েছে বিধাতার হাতে। আমি এত চেষ্টার পরে যেহেতু আমাদের নতুন রানীমার জ্ঞান ফেরাতে পারিনি, তাই তো আমার ভয় হচ্ছে। আর আমার ভয়ের কারণ হলো রানীমা বা তার অনাগত সন্তানের কি অবস্থা হবে। আদৌ কি আমি দুজনকে বাঁচাতে পারবো কিনা সেটাই বুঝতে পারছি না। না, আপনি একদম এরকম কথা বলবেন না। ফুলকুমারী বা তার সন্তান কারোরই কোনো কিছু হতে পারে না। দুজনকে সুস্থ অবস্থায় রাখতে হবে। অনেকটা বছর পর ফুলকুমারী মা হতে চলেছে। তার সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে ফুলকুমারী সেটা সহ্য করতে পারবে না, আর ফুলকুমারীর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বা রাজকুমার কেউই সেটা সহ্য করতে পারবো না রাজবৈদ্য। আর তাই দুজনকে আপনাকে সুস্থ করে তুলতেই হবে। আমি জানি না রানীমা, আমি কতটুকু কি করতে পারবো, তবে আমাকে আমার শেষ চেষ্টা করতে হবে। আবার এই চিকিৎসার জীবনের সব থেকে শেষ চিকিৎসা আমাদের নতুন রানীমার উপর প্রয়োগ করব। এখন শুধু আপনারা বিধাতাকে ডাকুন, সব কিছু এখন বিধাতার হাতে। তিনি পারেন সব কিছু ঠিক করে দিতে। আর রানীমা, এখন কিছুটা সময়ের জন্য আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমাকে একটু সময় দিন। মাঝরাত হঠাৎ করে ফুলপরি মাঝরাতে ঘুম ভেঙে যায়। না! ফুলপরির চিৎকারে রাজকুমার প্রতাপেরও ঘুম ভেঙে যায়। কি হলো কি? তুমি হঠাৎ করে এভাবে চিৎকার করে উঠলে কেন? কি হয়েছে কি? ফুলপরি রাজকুমার প্রতাপের কোনো কথারই উত্তর দিতে পারে না। সে ভীষণ ভয় পেয়ে থাকে। ফুলপরি, কি হলো কি? তুমি আমার কোনো কথার উত্তর দিচ্ছ না যে। তুমি ঠিক আছো তো? ফুলপরি, কথা বলো। এভাবে মাঝরাতে চিৎকার করে উঠলে কেন? তুমি যদি এভাবে কথা না বলে চুপচাপ থাকো তাহলে তো আমার চিন্তা হবে। কথা বলো ফুলপরি, কথা বলো। রাজকুমার, আমার বড্ড ভয় করছে রাজকুমার, বড্ড ভয় করছে।
কেন ভয় করছে সেটা তো আগে বলো। এই তো সবকিছু ঠিকঠাক ছিল, তুমি ঘুমিয়ে পড়েছিলে, হঠাৎ করে এভাবে মাঝরাতে চিৎকার করে উঠলে কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছো নাকি? হ্যাঁ রাজকুমার, হ্যাঁ, দুঃস্বপ্ন। আমি দুঃস্বপ্ন দেখেছি। আমি আমার দুঃস্বপ্নে দেখতে পেলাম আমার বোন ফুলকুমারী বিপদে পড়েছে, আরো বারবার আমার কাছে সাহায্য চাইছে। আমি ওকে সাহায্য করতে পারছি না রাজকুমার, আমার বড্ড ভয় করছে। সত্যি ফুলকুমারীর আবার কোনো বড় বিপদ হয়নি তো? ফুলপুরি, একটু শান্ত হও। ফুলপুরি, এই মাঝরাতে হঠাৎ করে এভাবে দুঃস্বপ্ন দেখে তুমি ভয় পেয়ে যেও না। হ্যাঁ, হতে পারে ফুলকুমারী সত্যি সত্যি কোনো বিপদে পড়েছে, আবার নাও হতে পারে, কারণ মানুষ ঘুমের মধ্যে ভালো মন্দ কত রকমের স্বপ্ন দেখে, আর সব সময় সব স্বপ্ন যে সত্যি হবে নাও হতে পারে, তাই না ফুলপুরি? আসলে দুঃস্বপ্নটা দেখে আমার ভীষণ ভয় করছে। আমার মনে হচ্ছে ফুলকুমারীর পাশে গিয়ে আমার দাঁড়ানো উচিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফুলকুমারীর পাশে গিয়ে তোমার দাঁড়ানো উচিত, কারণ ফুলকুমারী তো তোমাকে দিদি বলে ডেকেছে, তাই তোমার অনেক দায়িত্ব। কিন্তু এখন এই মাঝরাতে গিয়ে তুমি কি করে ফুলকুমারীর পাশে গিয়ে দাঁড়াবে বলতে পারো ফুলপুরি? তুমি এক কাজ করো, কাল সকাল সকাল আমি তোমার রূপনগর রাজ্যে যাওয়ার ব্যবস্থা করে দেব। তুমি গিয়ে ফুলকুমারীর সাথে দেখা করে এসো, কেমন? এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। তুমি ঠিকই বলেছ। তাহলে কাল ভোর ভোর তুমি আমার রূপনগর রাজ্যে যাওয়ার ব্যবস্থা করে দিও। এ কি, সেনাপতি বধূর তো এখনো জ্ঞান ফিরছে না। তখন তো তার জ্ঞান ফিরে আসার কথা। আমি তো তাকে নিয়ে বড্ড চিন্তায় পড়ে গেলাম। তখন অতটা চিন্তার পরে অবশেষে সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে, কিন্তু এখন তো আবার ওনার জ্ঞান হারিয়ে গেছে। ওনার তো কিছুতে জ্ঞান ফিরছে না। আর ওনার জ্ঞান যদি না ফেরে তাহলে সেনাপতি মশাইকে আমি কি জবাব দেব? সেনাপতি মশাই তো আমাকে বারবার বলে দিয়েছেন কোনো দিকে যেন কোনো ভুল না হয়, তার স্ত্রী যেন পরিপূর্ণ সুস্থ থাকে। কিন্তু এখনো ওনার জ্ঞান ফিরছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। তাছাড়া সেনাপতি মশাইকেও বলি হারি, উনি তো তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু এতটা রাত হয়ে গেল, মাঝরাত পেরিয়ে ভোর রাত হতে চললো, এখনো তো তার ফিরে আসার কোনো নাম গন্ধই দেখতে পাচ্ছি না। কি যে করব এখন আমি? তখনই সেনাপতি গিন্নি যামিনীর জ্ঞান ফিরে আসে। এই তো বিধাতা মুখ তুলে চেয়েছেন, সেনাপতি বধূর জ্ঞান ফিরে এসেছে। এতক্ষণে আমার চিন্তার অবসান ঘটলো। ওনার জ্ঞান ফিরে এসেছে, তাহলে আর কোনো ভয় নেই। মালতী, তুমি তো দেখছি এখানেই আছো। ভালো হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ সেনাপতি বধূ, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিকঠাকই আছে। কিন্তু আপনার শরীরটা কেমন লাগছে সেটা আগে বলুন তো, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। কিন্তু সেনাপতি মশাই সে কোথায়? সে কি এখনো ফেরেননি? না না, সেনাপতি মশাই এখনো ফিরে আসেননি। সে কি কথা বলছো? এখনো সেনাপতি মশাই ফিরে আসেনি? এখন তো আমার বড্ড চিন্তা হচ্ছে। উনি ঠিক আছেন তো? ওদিকে সেই প্রহরী দুজন চলতে চলতে রূপনগর রাজ্যের সেই সীমান্তে পৌঁছে যায়। এই আস্তে আস্তে, এখানেই থামো, আর কোনোভাবেই এগোনো যাবে না। ওই দেখো সামনে মশালের আগুন দেখতে পাচ্ছ না? আমার তো মনে হচ্ছে ওখানে হয়তো বা আমাদের রাজকুমার আর সেনাপতি মশাইকে আটক করে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কিন্তু আমরা যদি ওখানে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকি তাহলে মহারাজ বা সেনাপতি মশাইকে সাহায্য করব কি করে? আরে বোকার মতো কোনো কথা বলো না তো। আমরা যদি সামনে এগিয়ে যাই তাহলে মহারাজ আর সেনাপতির মতো আমরাও ধরা পড়ে যাব। তখন সে সাহায্য দূরের কথা, আমরা উল্টো বিপদে পড়ে যাব। তাহলে এখন কি করব বলো?
আমাদের এখানে চুপচাপ করে ঘাপটি মেরে লুকিয়ে থাকতে হবে, আর আস্তে আস্তে আমাদেরকে জানতে হবে মহারাজ বা সেনাপতি মশাইকে কোন পাশে বন্দি করে রাখা হয়েছে। যে কোনো মূল্যে আমাদেরকে মহারাজ সেনাপতি মশাইয়ের সাথে লুকিয়ে দেখা করতে হবে, তারপর বাকিটা ভাবা যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, এবার বুঝতে পেরেছি। তাহলে আমাদের যা করার চুপি চুপি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, আমাদের লুকিয়ে লুকিয়ে এগোতে হবে, চলো। এরপর কেটে যায় আরো কিছুটা সময়। হঠাৎ করে রাজপ্রাসাদে এক নবজাতক শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। রানীমা এই কান্নার আওয়াজ শুনেই খুশিতে যেন কেঁদে ফেলে। দাসী, তুই কি আমার মতো কোনো নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিস? মনে হলো আমার রাজকুমারের কক্ষ থেকে এই শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো। আমি কি সত্যি সত্যি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনেছি, নাকি এটা আমার মনের ভুল? তখনই রাজবৈদ্য মশাই সেখানে এসে হাজির হয়। রানীমা, আপনি যা শুনেছেন সেটা আপনার মনের ভুল নয়। সত্যি সত্যি আমাদের রাজ্যে নতুন অতিথি এসেছে। আমাদের মহারাজ এবং আমাদের রানীমায়ের কন্যা সন্তান হয়েছে। সত্যি সত্যি বলছেন? আমার রাজকুমার আর ফুলকুমারীর কন্যা সন্তান হয়েছে। আমি খুব খুশি হয়েছি, ভীষণ খুশি, যে আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু ফুলকুমারীর কি অবস্থা? ও এখন কেমন আছে? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।